ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে তোমাদের 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টারের অঙ্কগুলি হচ্ছিল। আগের ভিডিওতে 4 দাগ অবধি অঙ্কগুলি হয়ে গেছে, আর মিশ্রণ জিনিসটা কি সেটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। আজকের ভিডিওতে 5 দাগ থেকে অঙ্কগুলি হবে। তো চলো শুরু করা যাক। দেখো, 5 দাগের অঙ্কটিতে বলা আছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের দেখো, লক্ষ্য করে দেখতে পাবে যে মোট জার্মান সিলভারের পরিমাণটা অর্থাৎ 54 কেজি বলে দেওয়া আছে। আর সেই 54 কেজি জার্মান সিলভারে কতটা তামা, কতটা দস্তা, কতটা নিকেল আছে, আমরা এই অনুপাতের সাহায্যে সেটা নির্ণয় করে নেব। ঠিক আছে, তারপরে সেখানে কি মেশাতে বলছে দেখবে, তিনটেই মেশাতে কিন্তু বলেনি। এখানে আর কত কিগ্রা দস্তা মেশাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে দেখি কত কিগ্রা দস্তা আছে, তারপরে সেখানে আরও কিছুটা দস্তা মেশানো যাবে। আগে প্রাথমিক কাজ হবে আমার তামা, দস্তা, নিকেলের পরিমাণগুলো এই 54 কেজির মধ্যে কত সেটা আগে নির্ণয় করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমেই লিখে নেব যে জার্মান সিলভারের মোট পরিমাণ সমান 54 কেজি। হ্যাঁ, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, এবারে জার্মান সিলভারে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। কি কি দেওয়া আছে? তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল, অনুপাত দেওয়া আছে 4:3:2, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা করার পরে আমরা অনুপাতের সমষ্টিটা নির্ণয় করে নেব। অনুপাতের সমষ্টি কত হবে? এই তিনটের যোগফল 4 + 3 + 2, তার মানে কত হবে? 9। ঠিক আছে, আমরা অনুপাতের সমষ্টি নির্ণয় করে নিলাম। এরপর কি করব দেখো, এই 54 কেজি জার্মান সিলভারে তামা কতটা আছে বের করব। আমরা আগের অঙ্কগুলোতে বের করা শিখে গেছি, আমরা সেই একই পদ্ধতিতে বের করব। এখানে লিখব অতএব 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ কত হবে? তামা হচ্ছে 4, তাহলে 4 অনুপাতের সমষ্টি নিতে হবে 4/9 ইন্টু মোট পরিমাণটা 54 কেজি। তাহলে 9 দিয়ে কাটবো, 6×9 = 54, 4×6 = 24 কেজি। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা আবার একইভাবে ভাষাটা লিখব। 54 কেজি জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত লিখব? এখানে দস্তা হচ্ছে 3, তাহলে 3/9, প্রত্যেকের তলায় এই অনুপাতের সমষ্টিটা দিতে হবে। 3/9 ইন্টু 54, 6×9 = 54, তার মানে 3×6 = 18 কেজি। ওকে, এবং 54 কেজি জার্মান সিলভারে নিকেলের পরিমাণ কত হবে? নিকেল হচ্ছে লাস্টেরটা 2, তাহলে এখানে 2/9 ইন্টু 54, 9 দিয়ে কাটবো, 6×9 = 54, 6×2 = 12 কেজি। এখানে একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখি, এই যে সেপারেটলি প্রত্যেকটা নির্ণয় হয়ে যাওয়ার পরে এই তিনটে তোমরা রাফে যোগ করে দেখে নেবে যে মোট যে 54 কেজি বলা ছিল সেই মোট পরিমাণটা আমার এলো কি না। যদি না আসে তাহলে আরেকবার তোমরা ক্যালকুলেশানটা চেক করবে, জানবে অবশ্যই কোথাও ভুল হয়েছে। এটা কিন্তু এই অঙ্কই আসতেই হবে, এই তিনটের মোট এইটার সঙ্গে মিলতে হবে। ওকে, শুধু এইটাই নয়, যে কোনো মিশ্রণের অঙ্কতেই এটা লক্ষ্য রাখবে। ওকে, তাহলে একবার অঙ্কটা রিভিউ করে চেক করে নেওয়া ভালো, নাহলে শুধু শুধু ভুল অঙ্কটা এগিয়ে নিয়ে গিয়ে তো আর লাভ নেই। আচ্ছা, এরপর দেখো আমরা কি করব, আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা আছে যে আর কত কেজি দস্তা মেশাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানটায় ধরে নেব যে ধরি আরও x কেজি
দস্তা মেশাতে হবে। ঠিক আছে, তাহলে শর্তে কি হচ্ছে আমাদের, দেখো এটা ছিল তামা, তাহলে তামার পরিমাণটা যা ছিল তাই আছে, ইস্টু এটা হচ্ছে দস্তা, দস্তাটা বেড়ে গেছে, আমি যেহেতু দস্তাটা মিশিয়েছি তাহলে 18 প্লাস এক্স লিখব, ইস্টু নিকেলটা বাড়েনি, তাহলে নিকেলটা যা ছিল তাই আছে 12 লিখলাম। এই অনুপাতটা আমার হিসাবে হলো, কিন্তু বইয়ের হিসাবে বলা আছে এটাই হবে 6:5:3। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি শর্তে লিখেছি। এটা আমার হিসাবে হয়েছে, এটা বইয়ের হিসাবে বলা আছে। তাহলে দেখো 3টে অনুপাত বা 4টে অনুপাত নিয়ে তো আর অঙ্ক সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, যে কোনো দুটো অনুপাতকে ধরবো। তাহলে আমরা যদি এই প্রথম দুটোকে নিই তাহলে এদিকেও প্রথম দুটোকে নেব, বা এই শেষ দুটোকে যদি নিই তাহলে এখানেও শেষ দুটোকে নেব। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে আমি এই প্রথম দুটোকে নিচ্ছি। হ্যাঁ, অতএব 24:18 প্লাস এক্স সমান 6:5, এইটা। বা এগুলোকে বাই করে লিখব, 24/18 প্লাস এক্স, আর এদিকটায় 6/5, এইভাবে লিখলাম। এবারে এটাকে কোনাকুনি গুণ করব, এদিকটা গুণ করে নেব আগে, কারণ 6×8 48, 6×1 6, আর 4 10, 108 প্লাস 6x, আর এদিকটায় 5×24 120 গুণ করে নিলাম। বা 6x সমান এই 108টাকে 120-র কাছে নিয়ে চলে যেতে হবে, -108 চলে এলো। বা 6x সমান 120 থেকে 108 বিয়োগ করব, কত হবে 12। বা x সমান কত হবে 12, এই 6টা নিচে আসবে, 6 2 12, তার মানে 2। তাহলে কি হচ্ছে, অতএব 54 কেজি জার্মান সিলভারে আরও 2 কেজি দস্তা মেশাতে হবে। এই ছিল তোমাদের 5 দাগের অঙ্কটা। নেক্সট 6 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে এর কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি 2 প্রকারের গুঁড়ো সাবান আছে। হ্যাঁ, মিশ্রণটার নাম হচ্ছে গুঁড়ো সাবান। সেই গুঁড়ো সাবানে কী কী আছে, সোডা আছে আর সাবান গুঁড়ো আছে, এই দুটো মিশ্রিত হয়ে আছে, তাদের অনুপাতগুলো সেপারেটলি দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা অঙ্কটা একটু স্কেচের মাধ্যমে আগে বুঝে নিই। অঙ্কটায় আমি যদি এইভাবে বোঝাতে যাই, ধরো এটা প্রথম প্রকার, আমি নাম দিয়ে দিচ্ছি প্রথম প্রকার গুঁড়ো সাবান, এটা একটা বক্স করে দিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, ঠিক আছে, আমি আর লিখলাম না, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান। দেখো প্রথম প্রকার গুঁড়ো সাবানে কী অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে। আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার সাবানটা কি আছে, 4:5 অনুপাতে আছে। এটা হচ্ছে সোডা সাবান গুঁড়ো, ঠিক আছে। জাস্ট এটা আমি বোঝানোর জন্য বলছি, আমি পরে ডিটেলসে লিখছি। এবার দেখো এই প্রথম প্রকার থেকে আমি 10 কেজি নিচ্ছি, আর দ্বিতীয় প্রকার থেকে আমি 18 কেজি নিচ্ছি। ওকে, তাহলে এই যে প্রথম প্রকার থেকে আমি 10 কেজি নিয়েছি, এখানে অনেক বেশি পরিমাণে ছিল, আমি সেখান থেকে মোটেই 10 কেজি নিয়েছি। তাহলে এখান থেকে যখন 10 কেজি নেব, তখন এই 10 কেজি যখনই এখান থেকে বের করে নিলাম, সেখানে কিন্তু এই সাবান গুঁড়োটাই বেরিয়ে এলো, গুঁড়ো সাবানটাই বেরিয়ে এলো, যার মধ্যে সোডাও চলে এসছে, সাবান গুঁড়োও চলে এসছে, এই অনুপাতেই মিশ্রণটা আসবে। কিন্তু এটা একটা নতুন পাত্রে আর কি এখানে রেখেছি। তাহলে এইখান থেকে যখন বেরিয়ে এলো অনুপাতটা, তাহলে এখানে আমরা কি সোডা কিছুটা চলে এলো আর সাবান গুঁড়ো কিছুটা চলে এলো।
আর এখান থেকেও যখন 18 কেজি তুলে নিয়ে এলাম, এখানে ঢেলে দিলাম এই একটা জারের মধ্যেই, এই 18 কেজির মধ্যে এখানেও সোডা কিছুটা চলে এলো, সাবান গুঁড়ো চলে এলো এই অনুপাতে, ঠিক আছে। তাহলে এখানেও সোডা চলে আসবে আর সাবান গুঁড়ো চলে আসবে। তাহলে যদি জিজ্ঞেস করি যে এই নতুন মিশ্রণটাতে মোট কতটা সোডা হলো, তাহলে এই দুটো যোগফল। মোট কতটা সাবান গুঁড়ো হলো, এই দুটো যোগফল। আচ্ছা, এখানটা দেখো আরেকটা জিনিস লক্ষণীয় আছে, এখান থেকে 10 কেজি এখানে মিশিয়ে দিয়েছি, কী কী মিশিয়েছে দেখার দরকার নেই। এখান থেকে টোটাল আমি 10 কেজি ম্যাটেরিয়াল রেখেছি, এখান থেকে 18 কেজি রেখেছি। তাহলে এইখানে এই যে টোটাল পরিমাণটা কত হলো, 10 প্লাস 18 কেজি, তার মানে কি 28 কেজি হয়ে গেল এখানে মোট। তাহলে এইখানে মোট যে 28 কেজি হলো, এবারে যদি বলি যে এই টোটালটার 28 কেজির মধ্যে সাবান কতটা আছে, সাবানের অংশ কতটা, তাহলে সাবান বাই 28 করতে হবে, সোডা বাই 28 করতে হবে। আর যদি বলি সাবান গুঁড়োর অংশ কতটা, তাহলে সাবান গুঁড়ো বাই 28 করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার এই অঙ্কটার, আর কিছুই না। তাহলে এই অঙ্কটাই যেটা বলেছে যে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, সাবান গুঁড়ো মানে এই টোটাল সাবান গুঁড়োটা বার করব, আর এখানে 28 তো পেয়ে গেছি, এই দুটোকে ভাগ করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এই প্রসেসে আমরা অঙ্কটা করব যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে 10 কেজির মধ্যে কতটা সোডা আছে, কতটা সাবান গুঁড়ো আছে বার করব, আর দ্বিতীয় প্রকারের 18 কেজির মধ্যে কতটা সোডা আছে, কতটা সাবান গুঁড়ো আছে আমরা বের করব। তা চলো আমরা এবারে অঙ্কটা লিখতে শুরু করি। তাহলে এখানটায় আমরা প্রথমেই লিখব যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো সমান দেওয়া আছে 2:3। অনুপাতের সমষ্টি করে নেব, অনুপাতের সমষ্টি 2 + 3 মানে কত হচ্ছে 5, ঠিক আছে। তাহলে অতএব 10 কেজি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা আছে, হ্যাঁ সোডা আছে কত, এখানে 2 হচ্ছে সোডা বাই 5 অনুপাতের সমষ্টি দেবে ইন্টু 10। এবারে 5 দিয়ে 10কে কেটে 2 2 × 4 কেজি। ওকে, আমি এটা ঘেরে দিচ্ছি, এটা আলাদা করে দিলাম, হ্যাঁ। তাহলে এটা 4 কেজি বের হলো। আচ্ছা, 10 কেজি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে কত, সাবান গুঁড়ো হচ্ছে এই 3, তার মানে 3 বাই অনুপাতের সমষ্টিটা 5টা দিতে হবে, 3/5 ইন্টু মোট পরিমাণটা 10, তাহলে 5 × 2 = 10, তার মানে 3 × 2 = 6 কেজি। দেখো আমি আগের অঙ্কটা যেটা বলেছিলাম মিলে গেল, 6 আর 4 10 মিলে গেছে মোট পরিমাণটা, তাহলে এটা বেরিয়ে গেল। এবারে আবার দ্বিতীয়টা লিখব, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো সমান দেওয়া আছে 4:5, এটা দ্বিতীয় প্রকারটাই দেওয়া আছে। তাহলে অনুপাতের সমষ্টি কত হবে, এই দুটো যোগ 4 + 5 = 9। ওকে, তাহলে এবারে দ্বিতীয় প্রকারটা 18 কেজি নিয়েছি, তাহলে 18 কেজি, অতএব 18 কেজি দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা আছে কত, সোডাটা হচ্ছে এই যে 4, হ্যাঁ 4টা হচ্ছে সোডা, তাহলে 4/9 ইন্টু 18, এবারে 9 × 2 = 18, তাহলে 4 × 2 = 8 কেজি।
আচ্ছা 18 কেজি দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে কত হবে? সাবান গুঁড়োর হচ্ছে 5, তাহলে 5/9 ইন্টু 18, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 কেজি। দেখো আবার মিলে গেছে, 10 আর 8 18 হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেহেতু এখানে বের করতে হবে যে মোট নতুন মিশ্রণে মোট গুঁড়ো সাবান কতটা আছে, এটা আমাদেরকে গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কতটা আছে। ওকে, তাহলে আমাদের এখানে সোডার হিসাবটা করার আর প্রয়োজন নেই, যেহেতু সোডাটা কাজে লাগবে না। আমরা এই দু জায়গা থেকেই সাবান গুঁড়োটা বেছে নেবো। এখানে সাবান গুঁড়োটা নিয়ে নেবো এখান থেকে 6 কেজি, আর এখান থেকে সাবান গুঁড়োটা নিয়ে নেবো 10 কেজি। ওকে, তার আগে আমরা লিখে নেব এই যে 28 কেজি আমি এখানে বুঝিয়েছিলাম, এই 28 কেজির ব্যাপারটা এখানে লিখে নেব। তাহলে এখানে কি লিখব? এখানে দেখো বলা আছে যে নতুন গুঁড়ো সাবানের পরিমাণ, নতুন গুঁড়ো সাবানের মোট পরিমাণ সমান 10 কেজি প্লাস 18 কেজি, হ্যাঁ, সমান 28 কেজি। এটা হচ্ছে নতুন গুঁড়ো সাবানের পরিমাণ। আচ্ছা, এরপরে আরেকটি ভাষা কি লিখব? নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর অংশ, ঠিক আছে। তাহলে নতুন গুঁড়ো সাবানে, আচ্ছা এখানে একটা জিনিস লিখে নিই, নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়োর পরিমাণ সমান কী হবে? এখানে দেখো আমাদের সাবান গুঁড়ো বেরিয়েছিল 10 কেজির মধ্যে 6 কেজি, আর এখানে 18 কেজির মধ্যে 10 কেজি, এই দুটো যোগ করে নিতে হবে আমাদের। 6 প্লাস 10 কেজি সমান 16 কেজি, ঠিক আছে। এটা আমরা বের করে নিলাম। এইবারে লিখব ফাইনাল অ্যান্সার আমরা, অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর অংশ সমান কী হবে? 16টা উপরে থাকবে আর নিচে মোট পরিমাণটা 28টা থাকবে। এই ভগ্নাংশটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা কাটবো 4 দিয়ে, 4 4 16, 4 7 28, মানে 4-এর 7 অংশ। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 7-এর দাগের অঙ্কটা কী বলা আছে? দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এই অঙ্কটা আগে আমরা একটু স্কেচের সাহায্যে বুঝে নিই। এখানে দেখো, ধরো এটা একটা পাত্র, মানে এটা একটা পাত্র আর এটা একটা পাত্র, দুটো পাত্রের আয়তন কিন্তু সমান। এবারে এই পাত্রটার মোট হচ্ছে 1 অংশ টোটাল। এই মোটের মধ্যে ধরো এতটা ফলের রস আছে, মানে 1/3 অংশ ফলের রস আছে। তাহলে এখানে বাকিটা কত? খালি আছে কত? 1 - 1/3, মানে হচ্ছে 3/3 থেকে একবার দিলে 2/3, 2/3 অংশ এখানটায় খালি আছে। আর এইখানটায় ধরো 1/4 অংশ, মানে এতটা ফলের রস আছে। এটা হচ্ছে 1/4 অংশ ফলের রস আছে। তাহলে খালি আছে কতটা? এখানেও পুরো 1 অংশ থেকে বাদ দিতে হবে, 1 - 1/4, তার মানে 4/4, 4 থেকে একবার দিলে 3/4 অংশ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লাসটার প্রথম গ্লাসটার 1/3 অংশ ফলের রস আছে, আর এই যতটা খালি আছে এতটা আমাকে জল ভর্তি করতে হবে। তার মানে 2/3 অংশ জল ভর্তি করতে হবে। এখানেও 1/4 অংশ ফলের রস আছে, আর এই খালি অংশটা মানে 3/4 অংশতে আমাকে জল ভর্তি করতে হবে। তাহলে এই দুটো গ্লাসের এই জল মিশ্রিত পুরো ভর্তি হয়ে গেল, তো গ্লাস দুটো জল যখনই ঢেলে দিলাম ফুল হয়ে গেল।
এই দুটো যখন একটা নতুন পাত্রে ঢেলে নেব তখন এখান থেকে কি এলো 1/3 ফলের রস চলে আসবে, আর এখান থেকে 1/4 ফলের রস চলে আসবে, এখান থেকে 2/3 জল চলে আসবে, আর এখান থেকে 3/4 জল চলে আসবে। তাহলে এইটা মোট ফলের রস, এটা মোট জল, এই দুটোর অনুপাত বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি অঙ্কটার স্কেচ। এবারে তোমরা লেখাগুলো গুছিয়ে লিখবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে দুটি সমান আয়তনের পাত্রে, বা আমি ওইভাবে না লিখে লিখব যে প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, অতএব প্রথম পাত্রে জল আছে 1 থেকে 1/3 বিয়োগ করে দেবো, এত অংশ, তার মানে 3 3 থেকে 1 বিয়োগ করলে 2/3 অংশ। আচ্ছা, আবার দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কত, 1/4 অংশ, অতএব দ্বিতীয় পাত্রে জল আছে কত, বাকিটা 1 - 1/4 অংশ, তার মানে 4 × 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3/4 অংশ। ঠিক আছে, আমরা জল ফলের রস দুটো পাত্রেরই আলাদা আলাদা করে জানতে পেরে গেলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করব, যে নতুন পাত্রে মোট ফলের রস আগে আমরা বের করে নেব। হ্যাঁ, ফলের রস দুটোকে যোগ করে, তাহলে এখানে লিখব যে অতএব নতুন পাত্রে মোট ফলের রস সমান কত হচ্ছে, এখানের ফলের রস হচ্ছে 1/3 আর এখানের ফলের রস হচ্ছে 1/4, এই দুটো যোগ হবে 1/3 + 1/4 এত অংশ। এটা একটু লসাগু করে নিই, তাহলে 4 আর 3 লসাগু হচ্ছে 12। আচ্ছা, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 × 1 = 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 × 1 = 3 এত অংশ। তার মানে কত হলো, 4 আর 3 7 12 অংশ, এটা হয়ে গেল। আচ্ছা, এবং নতুন পাত্রে মোট জলের পরিমাণ সমান কত হবে, এখানের জলটা হচ্ছে 2/3 আর এখানের জলটা হচ্ছে 3/4, এই দুটো যোগ করতে হবে, তাহলে 2/3 + 3/4 এত অংশ। তাহলে এখানেও লসাগু করলে 4 আর 3 লসাগু 12ই হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 4, 4 দিয়ে 2কে গুণ করলে 4 × 2 = 8, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 3কে গুণ করলে 3 × 3 = 9 এত অংশ। তার মানে 8 আর 9 হচ্ছে 17 × 12 অংশ। তাহলে আমরা জেনে গেলাম। এবার কি লিখব, নতুন পাত্রে আমাদের ফলের রস ও জলের অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে এখানে লিখব অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত সমান কি হবে, 7/12 এটা, আর এটা হচ্ছে মোট জল 17/12 = 17/12। এবারে 12 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, 7 = 17। এখানে 12 দিয়ে ধরো গুণ হচ্ছে, 12 12 কেটে যাবে, এখানেও 12 দিয়ে গুণ হলে 12 12 কেটে যাবে, মানে 7 = 17। এটাই হচ্ছে তোমাদের 7 দাগের অ্যান্সার। এরপর নেক্সট 8 দাগের প্রশ্নটা দেখো কি বলা আছে, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবত জল ও সিরাপের পরিমাণের অনুপাতগুলো দেওয়া আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, 3:1, 5:3, 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি নতুন বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত। ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এই অঙ্কটাতে অংশ হিসাবে দেওয়া ছিল, এটা অনুপাত হিসাবে দেওয়া আছে, তাতে কোনো অসুবিধা নেই, নিয়ম কিন্তু একই থাকবে। হ্যাঁ,
তাহলে এখানে যেহেতু তিনটি সমান মাপের গ্লাস, এবারে এই তিনটির অনুপাতের ভাগহারগুলো আমরা বের করে নেবো, দিয়ে যোগ করে নেবো। এখানে যেহেতু তিনটি সমান মাপের আয়তনের গ্লাস আছে, এখানে মোট পরিমাণটা আমাদের না ধরলেও চলবে, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে অঙ্কটা এইভাবে লিখব। দেখো এখানে লিখবে যে প্রথম গ্লাসে কি আছে, শরবতে জল ও সিরাপের পরিমাণ। হ্যাঁ, প্রথম গ্লাসে জল ও ইস্টু করে দিচ্ছি, জল ইস্টু সিরাপ সমান হচ্ছে 3:1। তাহলে অনুপাতের সমষ্টি কত হবে? 3 + 1 মানে 4। তাহলে প্রথম গ্লাসে জলের পরিমাণ সমান কত হচ্ছে? 3/4। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু অংশটা মানে মোট প্রথম গ্লাসের মোট পরিমাণটা কত, আয়তনটা কিন্তু বলা নেই। ওই জন্য আমাদের যেহেতু 3/4 এটা আনুপাতিক ভাগহারটাই রয়ে গেল, ওই জন্য এখানটায় অংশ লিখবে, এটা অংশ। আচ্ছা, প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ এটা কত হবে? এই 1/4 অংশ হয়ে গেল। এবার আবার দ্বিতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ, এটাও বইয়ে দেখবে দেওয়া আছে 5:3। অনুপাতের সমষ্টি কত হবে? এই দুটো যোগ, 5 + 3 মানে 8। তাহলে অতএব দ্বিতীয় গ্লাসে জলের পরিমাণ কত হবে? এই 5-এর তলায় 8, অনুপাতের সমষ্টিটা দিতে হবে, 5/8 অংশ। দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ এটা কত হবে? এই 3-এর তলায় 8টা দিতে হবে, এত অংশ হয়ে গেল দ্বিতীয় গ্লাস। এবার লাস্ট তৃতীয় গ্লাস, তৃতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ কত দেওয়া আছে? 9:7 দেওয়া আছে। অনুপাতের সমষ্টি এই দুটো যোগ হবে, 9 + 7 মানে 26 হবে এখানটায়। তাহলে তৃতীয় গ্লাসে জলের পরিমাণ কত হবে? 9-এর তলায় 26, 9/26 অংশ। তৃতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কত হবে? 7-এর তলায় 26, 7/26 অংশ। ওকে, আমরা তিনটেই বের করে ফেলেছি, ঠিক আছে। এবারে নতুন পাত্রে মোট জল ইস্টু সিরাপ সমান কি হবে? মোট জল, আমরা জলগুলো 3 জায়গা থেকেই বেছে বেছে নিয়ে নেব। তাহলে প্রথম পাত্রে জল ছিল 3/4, দ্বিতীয় পাত্রে জল হচ্ছে 5/8, আর তৃতীয় পাত্রে জল হচ্ছে 9/26। তাহলে এই তিনটে আমরা এখান থেকে যোগ করে নেব। তাহলে এখানটায় আমরা লিখব যে 3/4 প্লাস 5/8 প্লাস 9 এখানটায় 26 হবে না, 16 হবে, 9 আর 7 16, এটা 16 হবে। ওকে, তাহলে 9/16 ইস্টু সিরাপের পরিমাণটা, এখানটা সিরাপের পরিমাণটা দেখো আমি ডবল টিক করে দিচ্ছি। এটা একটা সিরাপ প্রথম পাত্রে, দ্বিতীয় পাত্রে এটা একটা সিরাপ, আর তৃতীয় পাত্রে এটা একটা সিরাপ। এই তিনটে সিরাপকে যোগ করব। তাহলে প্রথম পাত্রে হচ্ছে 1/4, দ্বিতীয় পাত্রে 3/8, আর তৃতীয় পাত্রে 7/16।
এই তিনটেকে আমি যোগ করে নিলাম, এই অনুপাতটাই বের করতে বলা হয়েছে। তাহলে আমি এটাকে লসাগু করে নেব। লসাগু কত হবে? 4, 8 আর 16, লসাগু 16ই হবে। তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 4 4 16, 4। 4 দিয়ে 3কে গুণ করলে 4 3 12, প্লাস 8 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 2। 2 দিয়ে 5কে গুণ করলে 10, প্লাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1। 1 দিয়ে 9কে গুণ করলে 9 1 9 ইজ টু। এদিকটায় কত হচ্ছে? এদিকেও লসাগু কিন্তু 16ই হবে। তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4 দিয়ে 1কে গুণ করলে 4 1 4, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2 দিয়ে 3কে গুণ করলে 3 2 6, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ করলে 7 1 7। তার মানে এবারে এটা যোগ করব, 9 0 9 আর 2 10 11 1 হাতের 1। আচ্ছা, এখানে 1 আর 1 2 আর হাতের 1 3, 31 এর 16 ইজ টু, এখানটায় কত হবে? 4 আর 6 10 আর 7 17, 17 16। এবারে 16 দিয়ে উভয়পক্ষকে যদি গুণ করে দিই, 16 16 কেটে যাবে, তাহলে 31 ইজ টু 17। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আজকের ভিডিওতে তোমাদের 8 দাগ অবধি অঙ্কটি কমপ্লিট করা হলো। আগামী ভিডিওতে 9 দাগ থেকে বাকি অঙ্কগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো।